বাড়ি থেকে বের হস না কেন? কি সমস্যা তোর? সমস্যা আপনি। আপনি বিয়ের প্রস্তাব পাঠাইছেন কেন? আমার কি বিয়ের বয়স হয়েছে? আমি বলছি আমি আপনারে বিয়ে করব। ঠিক করে কথা ক। আমারে বিয়ে করবি না তো কারে বিয়ে করবি? আমার সাথে তোর প্রেম না? আব্বা বলছে আপনার আশেপাশে না যেতে। আমার বিয়ের অনেক দেরি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার স্বপ্ন। আপনি জানেন না? গ্রাজুয়েট হয়ে তারপর বিয়ে। আমি তোরে পড়ামো, বিয়ের পর পড়বি। আমি লেখাপড়া করি নাই, আমার বউ করব। আব্বারে রাজি করান, আমি কিছু কইতে পারি না। ব্যাগটা কাঁধে নিয়ে রেনু দৌড়ে চলে যায়। এতক্ষণে কলিজাটা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। বাবার কড়া নজর আর এক চরে তার শিক্ষা হয়ে গেছে। বান্ধবীকে ম্যানেজ করে স্কুলে গিয়েছে। মজনুর মাধ্যমে নাহিদের সাথে দেখা করেছে। বলতে চেয়েছিল হুমায়ুন ভাইয়ের সাথে তার বিয়ে ঠিক। নাহিদ যেন তাকে ভুলে যায়। ফুফু তাকে এই বুদ্ধিটা দিয়েছে, আর এটাও বুঝিয়েছে রেনুকে নাহিদের হাতে তার বাবা তুলে দেবে না। রেনুর বিয়ের বয়স হতে হতে হুমায়ুনের বিয়ের পারমিশন হয়ে যাবে। তারপর হুমায়ুনের সাথে রেনুর বিয়ে। এসব কথা তো রেনু মুখেই আনতে পারল না, উল্টো বলে এলো আব্বাকে রাজি করাতে। ফ্যাস ফ্যাস করে রেনু রাস্তাতেই কেঁদে দিল। নাহিদের জায়গায় হুমায়ুনকে সে চিন্তাও করতে পারে না। কি করে বাঁচবে সে নাহিদকে ছাড়া? চোখের জলে আবেগে কিশোরী হালকা কেঁপে কেঁপে ওঠে। ময়না মন খারাপ নিয়ে রেনুর মাথায় হাত বুলায়। ভর সন্ধ্যায় চতুর্থবারের মতো প্রস্তাব রাখে মেম্বার। নাহিদের মধ্য 3বার পাঠিয়েছে আজাদ সরকারের কাছে। মেম্বারের আর কি, বারবার পকেট গরম হলে অপমানও মধুর মতো লাগে। মেম্বারের কাজের খবর পেয়ে নরেন মোল্লা নিজে সাবধান করেছে। মেম্বার কানে তোলেনি। নাহিদ যে মেম্বারকেই ভরসা করেছে। আজাদ সরকার এবার বেশ বিরক্ত। আপনাদের যন্ত্রণায় মেয়েকে কি ঘরবন্দি করব, এইটা চান? এইসব প্রেম ভালোবাসার দাবি নিয়ে বারবার আসবেন না। মেয়ে আমি বিয়ে দেব না। এলাকার মেম্বার হয়েছেন, কোথায় আমার মেয়েটা যেন ভালো থাকে দেখে শুনে রাখবেন, তা নয় প্রেম ভালোবাসার সাপোর্ট করতে আসছেন। আপনি আমারে ভুল বুঝতেছেন সরকার সাহেব। মেয়ে কাছাকাছি থাকলে তো আপনার জন্যই ভালো। যখন ইচ্ছে মন চাইলেই দেখতে পারবেন। আমার মেয়ের বিয়ে ঠিক। 4 বছর আগেই মেয়ের মামারে কথা দিয়ে রাখছি, আমার মেয়েরও উসলে দেবেন না। কি আর বলি সরকার সাহেব, এরপর তো আসলেই কোনো কথা থাকে না। মেম্বার মাথা নিচু করে নেয়। আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল নাহিদ। মেম্বারের নত হওয়া দেখে আর আড়ালে থাকতে পারে না। বড় বড় পা ফেলে বসার ঘরে প্রবেশ করে সালাম দেয়। আসসালামু আলাইকুম চাচা। তুমি তুমি এখানে কেন আসছো? ঘটক পাঠিয়েও হয় নাই, এখন দেখা যায় নিজেও চলে আসছো। মোল্লাবাড়ির ছেলে এত নির্লজ্জ? চাচা, আমি সরাসরি কিছু কথা কইতে চাই, আপনি প্লিজ একটু শুনুন। রেনুরে আমি ভীষণ পছন্দ করি চাচা। আমরা তো কোনো পাপ করতে চাই না, হালাল করেই রেনুরে ঘরে তুলতে চাই। রেনুর কোনো কিছুর অভাব হবে না। আপনি তো আমাদের সম্পর্কে ভালোভাবেই জানেন চাচা। রেনুর পড়াশোনারও কোনো ক্ষতি হবে না। আপনি এখন না বিয়েটা দিলে ভবিষ্যতে রেনুর আমার হাতে তুলে দিবেন, এইটাতে রাজি হন চাচা। অন্য কারোর হাতে রেনুরে তুলে দিবেন না। আমি আপনারে কথা দিতাছি, রেনুরে খুব সুখী রাখবো চাচা, খুব ভালো রাখবো। রেনু আমারে ছাড়া ভালো থাকবো না। ওই রেনু চাচারে কস না। পর্দার আড়ালে চমকে উঠে রেনু। নাহিদ গলার শব্দ পেয়েই বসার ঘরে দৌড়ে এসেছে। না এলো তো জানতেই পারতো না তাকে পাওয়ার জন্য নাহিদ মোল্লার কত শত অস্থিরতা। রেনুর চোখ ভেজা, আবেগে বেশি গিয়েছে সে। রেনুর উপস্থিতি সবসময় নাহিদ আন্দাজ করে নেয়, এবারেও আন্দাজে ঢিল ছেড়েছে। পর্দার বাহির হতে আজাদ সরকার কটমট করে তাকায়, ধমকে ওঠে, তুমি এখানে কি করছো? যাও অন্দরে যাও। রেনু কেঁপে ওঠে। নাহিদ তেজের সাথে রেনুকে উত্তর দিতে বলে। রেনু ভয়ে কাঁপছে। রেনুর মা এসে রেনুর হাত ধরে টানে। রেনু এক পাও নড়ে না। রেনু সত্য কথাটা চাচারে ক। দেখ, তুই যদি না কস তাহলে আমারে চিরতরে হারাই ফেলবি। সবাই মিলে আলাদা করে দিব আমাদের। তোর মামাতো ভাইয়ের সাথে তোর বিয়ে দিব। আমি তোরে হারাইতে চাই না রেনু। ও কি বলবো? আঞ্জুর আমায় এক্ষুনি তোমার মেয়েরে নিয়ে যাও আমার চোখের সামনে থেকে, নইলে কিন্তু আগুন জ্বালাই দেব আজকের ঘরে। মেম্বার দেখে ছেলে মেয়ে সামনাসামনি বিষয়টা বেশ বেড়ে গেছে। তিনি থামাতে চেষ্টা করেন। আজাদ সরকার রীতিমতো মেয়ের উপর চিৎকার করছেন। বাইরে দু একটা লোক এসে উকি দিচ্ছে। আজাদ সরকার মেয়ের উপর এইভাবে চিৎকার করাতে ওনারাও কি হয়েছে জানতে উৎসুক। রেনু যাচ্ছে না দেখে রেনুর মা ঘাড়ে পরপর দুটো চড়ও বসিয়ে দেন। রেনু কান্নার স্বরে বলে ওঠে, আমি নাহিদ ভাইয়ের সাথে ভালো থাকবো আব্বা। পরপর দুটো চর গালে পড়ে রেনুর। নাহিদ আটকাতে গেলে নাহিদকে ধাক্কা দিয়ে বাড়ির সীমানা থেকে বের করে দেওয়া হয়।
প্রতিবেশীরা সন্ধ্যার রাতে এই খবর পাসকান করতে কিপটেমো করে না, পুরোটা না শুনে বুঝে নিজেদের মতো কাহিনী বানিয়ে নেয়। রেনুর সাথে রাতে দেখা করতে গিয়ে ধরা পড়েছে নাহিদ মোল্লা। রেনুকে শাসন করে নাহিদকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে আজাদ সরকার। এলাকার বাজারের হট টপিক এখন রেনু এবং নাহিদ মোল্লা। নাহিদের জন্য মোল্লাবাড়ির কর্তারা বাজারে মুখ দেখাতে পারে না, তাদের ছেলেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। কত বড় লজ্জার বিষয় এটা। অন্য কেউ হলে হয়তো লজ্জায় ঘরবন্দি হতো, কিন্তু নাহিদের মাঝে তেমন ভাবসাব নেই। রেনুর সাথে দেখা না হওয়াতে ছটফট করছে। এর মধ্যেই সোয়া নামের মেয়েটা বাড়ি বয়ে এসে একচোট কেঁদে কেটে গেছে। হৃদয় ভেঙেছে মেয়েটার। পারিবারিক সূত্রে এক প্রকার কনফার্মই ছিল সে নাহিদ মোল্লার বউ হবে। নাহিদকে নিয়ে কত শত তার জল্পনা কল্পনা, সেখানে নাহিদ তার হৃদয় ভেঙে দেবে বুঝতে পারেনি। সামনে বসে ফ্যাস ফ্যাস করে কেঁদেও নাহিদের চোখে পড়েনি। নাহিদের ধ্যান ধারণা মন সব রেনুর কাছে। অন্য কোনো রমণী তার ধারে কাছে আসবে না। রেশমি মেয়েটা নাক ছিটকাইয়েছে, চরিত্রহীন ছেলের কথা শুনতে চায় না। নরেন মোল্লা ছেলের বিয়ের কথা তুললে জানতে পারে এইসব কথা। যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে বিয়ে করাতে চায়। ঘরে বউ এলে তাদের মান সম্মান নিয়ে আর টানাটানি হবে না। এদিকে মেয়ের জন্য আজাদ সরকার কোথাও মান পায় না। একটা কথা মুখে মুখে ওঠার আগে অনেকেই চুপ থাকে। একবার ছড়িয়ে গেলে অনেকে এই কথাই উঠে আসে। কেউ কেউ রসিয়ে রসিয়ে বলে মেয়েটা আসলেই খারাপ, ঘন্টার পর ঘন্টা দোকানে গিয়ে বসে থাকে, না জানে কি করে। কম বয়সের মেয়েরে বাগে পায়ে নাহিদ মোল্লা তো এমনিতেই ছেড়ে দিবে না। যেখানেই যাক সেখানেই দুজনেরে দেখি যুগল হয়ে ঘোরাঘুরি করে। এলাকাটা দূষিত করে দিল এরা। হাই স্কুলের 6 থেকে 10 পর্যন্ত ছেলে মেয়েগুলো মিটিমিটি হাসে। সব দিক থেকে রেনু গুটিয়ে যায়। সকালবেলা খাবার খাওয়ার জন্য 2বার এসে ফুপু ডেকে যায়। অনিচ্ছা সত্ত্বেও রেনু খাবার ঘরে যাওয়ার সময় শুনতে পায় তার আব্বা আম্মার কথা, রেনুরে নানা বাড়ি পাঠিয়ে দেবে। এমন পরিবেশে মেয়েরা আর রাখতে চায় না। ভাইজানেরে ফোন দিয়ে বলো রেনুরে নিয়ে যাইতে। বই খাতা নিয়ে গিয়ে ওইখানে প্রাইভেট পড়ুক, পরীক্ষার সময় সে পরীক্ষা দিলে চলবো। হেডমাস্টারের সাথে আমার কথা হয়েছে, কোনো সমস্যা হবে না। বড় ভাইজানরা আসতে কওয়া যাবে না, এখন আসলেই তোমার মেয়ের নামে উল্টোপাল্টা কথা শুনবো। এসব শোনার পর তার ছেলের জন্য রেনুরে নিব। তুমি যাও, ওরে রেখে আসো। হুম, ঠিক কথা বলছো। আজকের মতো হাতের কাজ সারি, কাল সকালেই রেখে আসবো। ওর ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখো। পরদিন সকালে রেনুর মা রেনুর ঘর থেকে চিৎকার করে বেরিয়ে আসে, ওগো রেনুরে বাড়িতে কোথাও পেলাম না। কি কও এসব? টয়লেটে খুঁজছো? কলপাড়ে অন্য ঘরে? কাপড় চোপড়ের ব্যাগটাও নাই গো ঘরে। তোমার মেয়ে আমাদের কথা না ভেবে মুখে চুনকালে দিয়ে বাড়াই গেছে। আজাদ সরকার মাথা ঘুরে পড়ে যায়। দরজায় দাঁড়িয়েছিলেন তিনি, চৌকাঠে লেগে কপালের পাশে ফুলে যায়। প্রতিবেশীরা ডাক্তার ডেকে আনে। রেনুর মার পাগলের মতো আজহারেই এতক্ষণে সবার জানা হয়ে গেছে রেনু বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে গেছে। প্রতিবেশীরা প্রেমের বিষয় সবটাই জানার পরেও না জানার ভান ধরে, কৌতূহল দেখিয়ে জানতে চায়, ও গিন্নি তোমার মেয়ে কার সাথে বাইরে গেছে? মোল্লাবাড়ির ওই পোলাটার লগে? ওই পোলাই তো আমার সর্বনাশটা করলো গো। আমার ভোলা ভালা মেয়েটার মাথা খেয়ে কই নিয়ে গেল গো। কেউ আমার আঞ্জুরে কল দাও, লুকমানেরে কল দাও, ওদের বোনের আমার বুকে খুঁজে এনে দিতে কও। খাটে শুয়ে আছে অসুস্থ আজাদ সরকার। কতই বয়স হয়েছে রেনুর, সবে 15 বছর। ছোট মেয়েকে পুতুলের মতো লালন পালন করছে। পড়ালেখা শেষ করে যোগ্যপাত্রের হাতে তুলে দিয়ে ভবিষ্যৎ নিশ্চিত করবেন ভেবেছিলেন। বয়স তার 60-এর উপর। আজ আছে কাল নেই। পেট মোছা সন্তান রেনু। তিনি মরার পরে যেন মেয়ের সুখ নিশ্চিত হয়, সেজন্য গোপনে সম্বন্ধের ছেলের সাথে বিয়ে ঠিক করে রেখেছেন। আজ তার সেই ছোট্ট মেয়েটা কি করলো? এত ভালোবাসা, মহব্বতের বাপকে ভুলে কোথাকার কোন ছেলের সাথে পালিয়ে গেল। একবারও ভাবল না তার বাপ মার কি হবে। রেনু, রেনু রে বলে ফুঁপিয়ে উঠলেন আজাদ সরকার। দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায় নাহিদ। রেনুর উদ্দেশ্যে কেউ পায় না। ঢাকা থেকে আঞ্জু, লোকমান, আহাদ বাড়ি এসেছে। ছোট বোনটি খোঁজ পেতে লোকমান, আহাদ এখন থানাতে। আঞ্জু মায়ের মাথায় পানি ঢালছে। চকমকে সরকার বাড়িটা যেন মরা বাড়িতে পরিণত হয়েছে। গ্রামের মানুষ দলে দলে এসে তাদের দেখে যাচ্ছে। রেনুর পরিবারের সদস্যদের মৃত ব্যক্তির ন্যায় ট্রিট করছে।
আঞ্জু আর না পেয়ে গালিগালাজ করে বসে, বেরিয়ে যেতে বলে সবাইকে বাড়ি থেকে। গ্রামের লোক উল্টা আঞ্জু সহ ভাই বোন বাপ মা সবাইকে কথা শুনিয়ে যায়। যে সরকারের কেউ কখনো উঁচু গলায় কথা বলতে পারতো না, সেই সরকারকে বাজে ভাষায় গালি দিতেও আজ কারো বিবেকে বাঁধল না। এটাই যেন হবার ছিল। আজাদ সরকার কখনোই বেইজ্জতি সহ্য করতে পারবেন না। আঞ্জু মায়ের হাতে তেল মালিশ করে। প্রতিবেশী এক ছেলেকে দিয়ে বাজার থেকে পাউরুটি কলা বিস্কুট নিয়ে এলো। ঘরে আজ দুদিন থেকে রান্না নেই, ভাইরা ক্ষুধা লাগছে, বাইরে খায়। প্লেট করে পাউরুটি কলা নিয়ে বাবার ঘরে নিয়ে আসতেই গিয়ে দেখে দরজা বন্ধ। আঞ্জু কয়েকবার দরজা ধাক্কায়। আব্বা, ও আব্বা, দরজা খোলেন। আব্বা দরজা খোলেন, রুটি কলা আনছি, গলা দিয়ে না নামলে পানি দিয়ে ভিজিয়ে খান। আব্বা, ও আব্বা, কি করেন আপনি ঘরে? আমি আঞ্জু, দরজায় দাঁড়িয়েছি অনেকক্ষণ ধরে। ভর সন্ধ্যাবেলা আপনি ঘুমান না জানি আমি, দরজা খুলুন। আজাদ সরকার দরজা খোলে না। আঞ্জুর চিৎকার করে ডাকাতে পাশের ঘরের 3 মেয়ে আর মা এসে দাঁড়ায়। মহিলা বলে, সাড়া দেয় না? না চাচি, অনেকক্ষণ ধরে ডাকতেছি, আব্বা এই টাইমে জীবনেও ঘুমায় না। আঞ্জুর গলা আটকে আটকে আসছে। পাশের ঘর থেকে তার মা বলল, পয়সার জানালা খোলা আঞ্জু, তোর বাপরে ডাক, যা। মহিলার ছোট্ট মেয়েটি তখনই দৌড় দেয় জানালা দিয়ে উঁকি দিয়ে বলে, আঞ্জু আপা, জেঠাই নিচে পড়ে আছে, চোখ দুইটা গোল্লা গোল্লা করে উল্টো দেখা যায়। আঞ্জু আব্বা আব্বা বলে জানালার দিকে চোট লাগায়। ভদ্রমহিলা বয়স্ক অভিজ্ঞ ব্যক্তি আঞ্জুকে ধরে রাখে, মেয়েদেরকে বলে, বাইরে থেকে পুরুষ মানুষ কয়েকজনকে নিয়ে আয়, তাড়াতাড়ি দরজা ভাঙা লাগবে। আজাদ সরকারকে সদর হসপিটাল অবধি নিয়ে যাওয়া যায় না। পথিমধ্যই গ্রামের ডাক্তার পালস চেক করে বলেন সিএনজি ঘুরাতে। আজাদ সরকার আর নেই তাদের মাঝে। লুকমান হো হো করে ফুঁপিয়ে ওঠে। তাদের মা স্বামীকে ঝাপটে ধরে পাথর বনে যায়। আঞ্জু আজাদ সরকারের জ্যেষ্ঠ কন্যা বুকের উপর ঝাঁপিয়ে পড়ে গগনবিদারী চিৎকার করে, আব্বা, ও আব্বা, আমার আব্বা। আজাদ সরকারের জানাজায় সামিল হয়েছেন মোল্লা বাড়ির পুরুষগণ। সরকার বাড়ির কেউ চোখ তুলেও তাকাননি। লোকমান ঝামেলা করতে গেলে ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান সহ মুরব্বীরা তাকে থামিয়েছেন। পারিবারিক গোরস্থানে কবর দেওয়া হয় আজাদ সরকারকে। চেয়ারম্যান সাহেব কবর দেওয়ার পর 2 পরিবারকে নিয়ে বসতে চেয়েছিলেন। লোকমান নিষেধ করেছে। চেয়ারম্যান অনেক বুঝিয়ে বসাতে পারেননি। তার উত্তর একটাই, বসলে কি আমাদের আব্বা ফিরে আসবে? যার জন্য আজকে আমাদের আব্বা নাই, তারেও আমাদের দরকার নাই, সে জাহান্নামে যাক। আমরা আজ থেকে আর কেউ না। ইন্সপেক্টর, সব থানায় চলেন, আমি এই মামলা তুলে নিচ্ছি। রেনু নামের কারোর সাথে আমাদের সম্পর্ক নাই। নরেন সরকার এই মামলা তুলে দিলেন না, বরঞ্চ গত 4 দিন তিনি যা করেননি তাই করলেন। নাহিদের নতুন নম্বর পুলিশের কাছে দিয়ে দিলেন। নাহিদ মা ভক্ত ছেলে, মায়ের সাথে নতুন নম্বর দিয়ে প্রতিদিন একবার হলেও কথা বলে। সব কথাই বলে, কিন্তু সে কোথায় আছে, কার কাছে আছে জিজ্ঞাসা করার পর কিছু বলে না, ফোন কেটে দেয়। নরেন মোল্লা চেয়েছিল ছেলেকে বাড়ি ফিরিয়ে আনতে। একটা ঘটনা ভুল যেহেতু ছেলে করে ফেলেছে, সেহেতু আপোষে মিটমাট করে নেওয়াই যাক। কিন্তু কত বড় ভুল ছেলে করেছে এতদিন না বুঝলেও আজ বুঝতে পারছে। একটা জীবন কেড়ে নেওয়ার মতো ভুল, একজন বাবাকে তার পিতৃস্থান থেকে ছুঁড়ে ফেলার মতো ভুল। জন্ম দিয়েছে, এতগুলো বছর বুকে জড়িয়ে রেখেছে, দুদুনির মোহকে বড় করে সকল কিছু মিথ্যা করে দেওয়ার মতো ভুল। এটা ভুল নয়, এটা হলো খুন। খুন করেছে তার ছেলে, খুনির বাবা সে। থানা থেকে ডেকে পাঠিয়েছে 2 পরিবারকে। নরেন মোল্লা মেজ ভাইকে নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দিলেন। লোকমান গো ধরে বসে আছেন। ওই মেয়ের মুখ আর দেখবে না সে। তার একটাই বোন, সে হলো আঞ্জু। রেনু নামে তার কোনো বোন নেই। আহাদ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আঞ্জুটা নিশ্চুপ হয়ে গেছে। অবশেষে তাদের মা বললেন, রেনুকে একবার বাড়ি নিয়ে এসো লোকমান, তোমাদের আব্বার সাথে সেই দেখা যেন যায় করে। আম্মা, যাও। লোকমান আহাদ বেরিয়ে যাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে। সরকার গিন্নির শান্তির সংসারে এখন শুধু হাহাকার আর চোখের জলে খেলা। একটা ঝড়ে সব ভেঙে চূর্ণ বিচূর্ণ। ছেলে বউরা একবার শাশুড়িকে সামলায়, আরেকবার ননাসকে সামলায়। পরপর 2টো চেয়ারে মাথা নিচু করে বসে আছে রেনু এবং নাহিদ মোল্লা। অপরাধ করেছে তারা, আর অপরাধীরা মাথা নিচু করেই থাকে। নরেন মোল্লা একবার নিজের পাপিষ্ঠ ছেলের দিকে তাকিয়ে দ্বিতীয়বার আর তাকালেন না। চেয়ারম্যান সাহেবও উপস্থিত।
তিনি এসেছেন দুই পরিবারের রাগ অভিমান মিটিয়ে এক করে দিতে। কিছুক্ষণ অপেক্ষা করতে হলো লোকমান এবং আহাদের জন্য। তারা একবারের জন্য রেনুর দিকে তাকালো না। নাহিদ মায়া মায়া চোখে রেনুকে দেখল। হলদে থ্রি পিস পরনে শুকনো মেয়েটা যেন আরো শুকিয়ে গিয়েছে এ কদিনে। ঠাস করে প্রেমিকের হাত ধরে তো ভেগেছে, কিন্তু বাবা মা ভাইদের জন্য এক মুহূর্তের জন্য চোখের জলে নাকের জলে এক করা ছাড়েনি। নাহিদ সবসময় হাত দুটো শক্ত করে ধরে রেখেছে, আশ্বাস দিয়েছে রেনুকে। এই যে এখনো রেনু নিঃশব্দে কাঁদছে। নাহিদের ইচ্ছে করছে হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ভরসা দিতে, কিন্তু সে এখন পারবে না। তারা দুই পরিবারের সামনে থানার ভেতরে আছে। নাহিদ ভেবে পায় না এই মেয়েটার প্রতি এত কেন তার মায়া লাগে। নরেন সাহেব, আপনি গণ্যমান্য ব্যক্তি, আপনার প্রাপ্তবয়স্ক ছেলের থেকে এরকম একটা বোকামি আশা করিনি। নরেনমাল গম্ভীর হলেন, বলেন, আগে জিজ্ঞেস করেন তারা এই 5 দিন কোথায় ছিল, তারা বিয়ে করেছে কিনা। চেয়ারম্যান সাহেব প্রশ্ন করলেন, নাহিদ কোথায় ছিলে তোমরা? এক বন্ধুর বাড়ি, পল্লা। বিয়ে করেছো তোমরা? জি। কাবিননামা কই? রেনুর বয়স কম, কাবিন হয় নাই চাচা, আমরা মসজিদে বিয়ে করছি, ইমাম সাহেব বিয়ে পড়িয়েছেন। কোন মসজিদ? তিতপলা জামে মসজিদ। আইন এইটা মানবে না চেয়ারম্যান সাহেব। মেয়ে নাবালিকা, মেয়ের গার্ডিয়ান কি বলে? ইন্সপেক্টরের কথায় সবাই এবার লোকমান আহাদের দিকে নজর দেয়। লোকমান বলে, আমাদের বোনের বিয়ের বয়স হয় নাই, আমরা তারে বাড়ি নিয়ে যেতে চাই। রেনু নাহিদ একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। নাহিদ প্রতিবাদ জানায়, আমরা কবুল বলে একে অপরের সাথে চিরজীবনের জন্য আবদ্ধ হয়েছি। আপা, আপনি কিছু কন। নরেন মোল্লা ঠান্ডা দৃষ্টিতে তাকান। চেয়ারম্যান বলেন, যেহেতু বিয়ে একবার হয়ে গেছে সেহেতু তো করার কিছু নাই, তবে এটা করা যায় না। রেনু প্রাপ্তবয়স্ক হওয়া অবধি বাপের বাড়ি থাক, পরে তাদের রেজিস্ট্রি করে বিয়ে পড়িয়ে ঘরে তুলবেন। আহাদ চটপট বলে দেয়, যার কারণে আজ আমরা এতিম, তার জায়গা কোনোদিনও সরকার বাড়িতে হবে না। চমকে ওঠে নাহিদ এবং রেনু। এতিম মানে? চেয়ারম্যান চাচা, আম্মার আদেশ শেষবারের মতো যেন রেনুরে আব্বার খবর দেখানো হয়। আর আমরা এটাও জানাই, রেনুরে আব্বার মৃত্যুর আগে ত্যায্যকন্যা করে গেছে। সরকারি বাড়িতে তার কোনো অধিকার নাই। কবরের উপর দেওয়া খেজুরের পাতা, পাতা না সরিয়েই গাছ ছেড়ে গলা ফাটিয়ে চিৎকার করছে রেনু। মাটি আস্তে আস্তে বলছে, আমি ভুল করছি আব্বা, আমারে মাফ করে দাও, তাও আমার এতিম করে দিও না। তোমারে ছেড়ে গেছি, এজন্য তুমি আমারে ছেড়ে গেলা? আমি তো তোমার সামনেই থাকতাম, তুমি কেন আমারে ছেড়ে একেবারে দূরে চলে গেলে আব্বা? তোমার রেনু তোমারে ডাকে আব্বা, এতটা পাষাণ হইও না। আমি পাপ করছি আব্বা, কথা কও আব্বা। আমি তোমার ছেড়ে আর কোনোদিন কোথাও যাব না আব্বা, তুমি যা কবা তাই শোনো আব্বা। নিশতি রাতে সরকার বাড়ির চারপাশে ছড়িয়ে যায় এক কুলাঙ্গার পাপী কন্যার আর্তনাদ, আব্বা, ও আব্বা।